অরুণা তার স্বামী সংসার নিয়ে বেশ সুখেই ছিল। একদিন তার ছোট ছেলের বন্ধু ঋষি তাদের বাড়িতে আসে পেন গেস্ট হয়ে, আর এরপর থেকেই ঘটতে থাকে একের পর এক অঘটন। অরুণা কারোর কাছ থেকে কষ্ট পেলেই ঋষি তাদেরকে গিয়ে শাস্তি দিত। এমনকি একটা নিরীহ বিড়ালও তার হাত থেকে ছাড়া পায়নি। সে এতটাই সাইকো হয়ে যায় অরুণা কষ্ট পেলে। কিন্তু কেন সে এমন করছে, কি সম্পর্ক রয়েছে তার অরুণার সঙ্গে, সেটাই জানবো আজকের এই মুভি এক্সপ্লেনেশনে। গল্পটির নাম হচ্ছে মোহমায়া, আর এটা হচ্ছে মোহমায়ার সিজন 1। তাহলে চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি এক্সপ্লেনেশনটা শুরু করা যাক। তবে ভিডিওতে যাওয়ার আগে বন্ধুরা ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর তার সঙ্গে নোটিফিকেশন বেলটাকেও অন করে নিও, যাতে করে যখন আমি ভিডিও আপলোড দিই তখনই তোমার কাছে সর্বপ্রথম নোটিফিকেশনটি চলে আসে। তাহলে চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি শুরু করা যাক। শুরুতেই আমরা সৃজয়কে দেখতে পাই, যে তার ছেলে মিকি, মেয়ে মিঠি এবং বৈশালী নামক একটি মেয়ের সাথে বাজি ফাটাচ্ছিল, যে কিনা মিকিরই বন্ধু। এখানে বৈশালী মিকির মা অরুণাকে ডাকতে যায়, কিন্তু অরুণা বৈশালীকে খুব একটা পছন্দ করে না। এবং শুধু বৈশালী নয়, তার ছেলে মিকির যে কোনো মেয়ে বন্ধুকেই সে খুব একটা ভালোভাবে দেখে না। আর এই জন্যই সে বৈশালীকে দু একটা কথাও শুনিয়ে দেয়। সে আসলে একটু পুরনো চিন্তাধারার মানুষ, আর বৈশালী তাদের বাড়িতে আসাটাও তার খুব একটা পছন্দ হয়নি। আর তারপরে তো বৈশালী পুজোর দিনে জুতো পরে রান্নাঘরে ঢুকে গিয়েছিল, সেই কারণে সে আরো বেশি রেগে যায়। রেগে মেগে সে ছাদে গিয়ে দেখে মিকিরা সবাই বাজি ফাটাচ্ছে। সে তখন জিজ্ঞাসা করে যে বাজিগুলো তারা কোথায় পেল। তখন মিকি জানায় এগুলো তো আগের বছরের বাজি। কিন্তু অরুণা খুব ভালো করেই জানতো বাজিগুলো আগের বছরের নয়। আর মিঠিও মুখ ফসকে তাকে বলে দেয় যে এই বাজিগুলো বৈশালী কিনে এনেছে। যেটা শুনে অরুণা তো বৈশালীর ওপরে আরো রেগে যায়। তাই সে তাকে রেগে গিয়ে বলে যে খাবারটা খেয়ে যেও। সে তার ছেলে মেয়েদের ওপরে যতই রাগ দেখাক না কেন, কিন্তু সে ঘরে গিয়ে কান্না করতে থাকে, কারণ দুদিন পরে তার ছেলে কানাডা চলে যাবে। কিন্তু সে এখন তার সঙ্গে সময় না কাটিয়ে বৈশালীকে কেন ডেকেছে, এই নিয়ে তার মন খারাপ। তখন সৃজয় তাকে সান্ত্বনা দেয় এবং বোঝায় যে তাদের ছেলেমেয়েরা এখন বড় হয়ে গিয়েছে, আর তাদেরও কিছু বন্ধু বান্ধব থাকতে পারে যাদের সাথে তারাও কিছু সময় কাটাতে চায়, আর এটা তো আমাদেরকে বুঝতে হবে। এদিকে সৃজয় আর অরুণা নিচে চলে আসাতে মিকি বৈশালীর কাছাকাছি যায়, আর এদিকে মিকির বোন তাদের জন্য পাহারা দিচ্ছিল। কিন্তু কিছুক্ষণ পরে যখন সবাই খাবার খেতে যায়, অরুণা তখন খেয়াল করে বৈশালীর মুখে লিপস্টিকটা নেই। সে খুব ভালো করেই বুঝতে পারে লিপস্টিকটা কোথায় গেছে, সেই জন্যই সে বৈশালীকে সেই প্রশ্নটি করে যে তোমার লিপস্টিকটা কোথায়। আর এই প্রশ্নটা শুনে সবাই তো খুব থতমত খেয়ে যায়। খাওয়া শেষ করে বৈশালী তার আর একটা বন্ধুর সঙ্গে বাড়ি ফিরে যায়, যেটা দেখে অরুণা একটু বিরক্তই হয়। কিছুক্ষণ পরেই মিকি অরুণাকে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দেয়, আর তার ফেসবুকে শুধুমাত্র 3 জন ফ্রেন্ড রয়েছে। আর তখনই তার কাছে একটা নতুন ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। সেখানে ঋষি নামের একটি ছেলে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল। ঋষিকে দেখার পরে অরুণার তাকে বেশ চেনা চেনা লাগছিল। তখন সৃজয় বলে ঋষি তার অ্যাড্রেস দিয়েছে নাগপুরে, তাহলে তোমার তাকে কিভাবে চেনা চেনা লাগবে? তুমি তাকে কলকাতা শহরে কোথায় বা দেখবে? আর অরুণার তখন বারবার মনে হচ্ছিল সে ঋষিকে এখানেই কোথাও দেখেছে। তখন মিকি বলে সে তো ঋষিকে চেনে, তারা তো একসাথে ছোটবেলায় স্কুলে পড়েছিল। এটা শুনে মিঠি বলে যে তার বন্ধু আমাকে না রিকোয়েস্ট দিয়ে কেন মাকে রিকোয়েস্ট দিয়েছে। তখন অরুণা বলে সে কি করে জানবে? তার নাগপুর থাকার ব্যাপারটা আমার তো মনে হয় সম্পূর্ণ মিথ্যে। তারপরের দিনে মিকি অরুণার আইডি থেকে ঋষির রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নেয় এবং তার ঋষির সঙ্গে ফোনেও কথা হয়। ঋষি তাকে কিছুদিন পরে কলকাতায় আসবে বলে জানায়, আর তার সঙ্গে সঙ্গে মিকি জানায় ঋষি একটা কোর্স করার জন্য কলকাতায় আসছে। সে থাকার জন্য একটা ঘর খুঁজছে। আর আমিও যেহেতু বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, তাই আমার মনে হয় তোমাদের ঋষিকে পেন গেস্ট হিসাবে রেখে দেওয়া দরকার। আর যেহেতু ঋষি ছোটবেলায় আমার সাথে পড়েছে, তাই সে থাকলে আমার মনে হয় না কোনো সমস্যা হবে। যেই কথা শুনে মিঠি খুব খুশি হয়ে যায়, কারণ ঋষিকে তার খুব পছন্দ হয়েছিল। কিন্তু অরুণা তাকে সাফ সাফ জানিয়ে দেয় যে সে কোনো কম বয়সী ছেলেকে বাড়িতে থাকার জন্য জায়গা করে দিতে পারবে না, কারণ তার বাড়িতে একটা অল্প বয়সী মেয়ে রয়েছে। তাছাড়াও ঋষির নাগপুরে থাকার ব্যাপারটা অরুণার পুরোপুরি মিথ্যে বলে মনে হয়। অরুণা কিছুতেই ঋষির ব্যাপারটা মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছিল না। সে ভাবতে থাকে সে ঋষিকে কোথায় দেখেছে, যার জন্য সে নিজেই ঋষিকে মেসেজ করে জিজ্ঞাসা করে নেয় যে তোমায় এর মধ্যে কোথায় দেখেছি। তখন ঋষি তাকে জানায় যে গত বছর পুজোর আগে একটা শপিং মলে তার সঙ্গে তার দেখা হয়েছিল। তখনই আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়,
তখন দেখতে পাই আমরা অরুণা যখন মলে শাড়ি ট্রাই করছিল তখন ঋষি তাকে ড্যাব ড্যাব করে দেখছিল, যেটা দেখার পরে অরুণা একটু আনকমফোর্টেবল ফিল করে। তারপরে অরুণা যখন বিল পেমেন্ট করতে যায় তখনই একজন স্টাফ তাকে ঋষির সাথে আলাপ করিয়ে দেয়, কারণ ঋষি তার নেওয়া শাড়িগুলো ডিজাইন করেছিল। বর্তমানে মিঠি মিকিকে ভাইফোঁটা দেয় আর গিফট স্বরূপ সে চায় যে সে যেন ঋষিকে এই বাড়িতেই শিফট করে দেয়, আর যদি সেটা না হয় তাহলে সে অরুণাকে তার আর বৈশালীর কিসের ব্যাপারটা বলে দেবে। বোনের থেকে থ্রেট পেয়ে সে অরুণাকে রাজি করানোর চেষ্টা করতে থাকে। মিকি তখন অরুণাকে বলে ঋষি ছেলেটা ভালো আর এই বাড়িতে সে থাকলে তাদের জন্য ভালো হবে। তখন অরুণা বলে যে ঋষি ছেলেটা হয়তো ভালো হতে পারে, কিন্তু তার নাগপুর থাকার ব্যাপারটা পুরোপুরি মিথ্যে কথা। তখন মিকি বলে সে তাকে জিজ্ঞাসা করেছিল, তখন ঋষি তাকে জানিয়েছে সে নাগপুরে তার মামার সঙ্গে থাকে আর শাড়ির ডিজাইন বিক্রির জন্য সে কলকাতায় এসেছিল। আর তাছাড়াও তার মা নেই, তার বাবাও অনেক আগে তাকে ছেড়ে চলে গিয়েছে। এটা শোনার পরে যেন অরুণার মনটা একটু গলে যায় আর তাকে এই বাড়িতে থাকার জন্য অনুমতিও দিয়ে দেয়। পরের দিন সকালবেলা মিকি কানাডার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর অরুণা তো পুরোপুরি ভেঙেই পড়েছিল, কারণ ছেলে এত দূরে যাচ্ছে পড়াশোনা করার জন্য। মিকি যাওয়ার পরের দিনই ঋষি তাদের বাড়িতে আসে। অরুণা তার সামনে আসলে সে অদ্ভুতভাবে অরুণার পায়ের আঙুল স্পর্শ করে এবং তাকে বলে যে সে পায়ের আঙুলের আংটিও ডিজাইন করে থাকে আর পায়ের আঙুলের আংটি পরলে তাকে খুব ভালো লাগবে। এই বলে সে তার ব্যাগ থেকে অরুণাকে দুটো পায়ের আংটি বার করে দিয়ে দেয়। আর অরুণাও সেই আংটি পরে হাঁটতে থাকলে তার পায়ে ছমছম আওয়াজ হচ্ছিল, যে শব্দ শুনে ঋষির তার অতীতের কথা মনে পড়ে যায়। তার মা মায়াও তার পায়ে আঙুলে আংটি পরতো। একবার কিছু শব্দ শুনে তার ঘুম ভেঙে যায়, তাই জন্যই সে তার মা মায়াকে খুঁজতে থাকে। অপরদিকে মায়াকে ঋষির বাবা সুদীপ্ত অনেক নির্যাতন করত, কারণ মায়া তার সঙ্গে তার চাহিদা মতন শারীরিক সম্পর্ক গড়ে তুলতে পারত না। আর এই জন্যই সুদীপ্ত বাইরে থেকে মেয়ে নিয়ে এসে তার সামনেই শারীরিক সম্পর্ক বানাতো সেই মেয়েগুলোর সঙ্গে আর তাকে নির্যাতন করত। আর একদিন ঋষি এই সব কিছু নিজের চোখে দেখে নেয়। এইসব দেখে সে ভয়ে তার রুমে চলে যায়। ভয়ের চোটে সে ঘুমিয়েই পড়ে, কোনো সারা শব্দ না করে। সকালবেলা মায়া যখন তাকে ঘুম ভাঙিয়ে ডাকে সে মনে করে হয়তো যে রাতের সবকিছু হয়তো সে স্বপ্নে দেখেছে, কিন্তু যখন সে তার মা মায়ার পায়ে সেই বাঁধনের দাগ দেখতে পায় তখন সে বুঝে যায় যে সেই সব কিছু স্বপ্ন নয়, সেগুলো বাস্তবেই ঘটেছে। তাই সে ভয় পেয়ে পালিয়ে যায় আর তার বাবাকে দেখেও সে ভয় পেতে শুরু করে দেয়। আর ঋষি আজও সেই দিনগুলো মনে করলে ভয় পায়, যেখানে সে তার মায়ের পায়ে চেন বেঁধে রাখতো। এই সব কথাগুলো তার বারবার ভাসতে থাকে, কিন্তু কেনই বা সে তার বাবার মতন তার মায়ের পায়ে চেন বেঁধে রাখতো তা তো আমরা আরো আগে জানতে পারবো। ঘুম থেকে উঠে ঋষি যখন ওয়াশরুমে যায় তখন মিঠি তাকে চা দিতে আসে। তখন সে ঋষি আর তার মা মায়ার ছবিটি দেখতে থাকে। তখনই হঠাৎ সেখানে ঋষি চলে আসে এবং তাকে ছবিটা রাখতে বলে। আর হঠাৎ করে ঋষি আসাতে সে খুব ভয় পেয়ে যায়, যার কারণে তার হাত থেকে ছবিটা পড়ে যায় আর সেটার ফ্রেমটা ভেঙে যায়, যেটা দেখে ঋষি হাঁ করে তার মায়ের ছবি হাতে নিয়ে বসে থাকে। আর কাচের ভাঙা অংশ লেগে তখনই তার হাত কেটে যায়। সেই সময় মিঠি তাকে সাহায্য করতে আসে, কিন্তু মিঠিকে সে নিজের গায়ে স্পর্শ পর্যন্ত করতে দেয় না। সেই সময় মিঠি সেখান থেকে চলে যায়। তবে ঋষি তখন সেই ভাঙা কাছের টুকরোগুলোকে একটা বয়মের মধ্যে ঢুকিয়ে রাখছিল। সেই সময় মিঠি তার জন্য ওষুধ নিয়ে আসছিল। এটা দেখার পরে অরুণা তাকে বাধা দেয় আর তাকে সকালের খাবারটা খেয়ে নিতে বলে। আর সেই সময় ঋষিও সেখানে উপস্থিত হয়ে যায়। আর সৃজয় তারপর ঋষিকে বলে সেই ময়লা কাপড়গুলো দিয়ে সে কি করবে। তখন ঋষি তাকে বলে সেই কাপড়গুলো ময়লা নয়, সেগুলো পুরাতন, তাই সেগুলো দেখতে ময়লা লাগে। তখন অরুণা তাকে জিজ্ঞাসা করে ওই কাপড়গুলো কি তোমার মায়ের? তখন ঋষি তাকে জানায় যে হ্যাঁ। ঋষি তখন ইমোশনাল হয়ে যায়, কারণ সে মায়ের স্মৃতিগুলো নিয়েই এখনো অবধি বেঁচে রয়েছে। আর এটা শোনার পরে তখন অরুণা তার মেয়েকে বলে ঋষির থেকে কিছু শেখো। আর এই সব কিছুর মধ্যে ঋষি যেন কেমন অন্যরকম আচরণ করতে থাকে। তার কাছে সৃজয়ের কথাগুলো তার বাবা সুদীপের মতন লাগতে থাকে। আর সুদীপ তাদেরকে অনেক নির্যাতন করত আর সে খুব অস্বস্তি বোধ করছিল, তাই জন্যই সে ক্লাসে যাবে বলে সেখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে যায়। আর তার এই আচরণ দেখে অরুণারাও কিচ্ছু বুঝতে পারছিল না। আর এরপরে আমরা দেখতে পাই ঋষি একটা পার্কে গিয়ে বসেছিল আর তার মা সেখানে চলে আসে। তার মা মালা তাকে জিজ্ঞাসা করে সে তাকে তার বাবার মতন কেন বেঁধে রেখে দিয়েছিল। তখন ঋষি অবাক হয়ে বলে সে সব কথা তো স্বপ্ন ছিল। তখন মায়া তাকে জানায় সেও তো বাস্তব নয়,
তখন ঋষি তার মায়ের সাথে গল্প করতে থাকে। সেই সময় রাস্তা দিয়ে সৃজয় অফিস যাচ্ছিল। তখন সে দেখতে পায় ঋষিকে এভাবে কথা বলতে কারোর সাথে, এবং পাশে কেউ আছে সে এইভাবে ছবি তুলছিল, যেটা দেখার পরে সৃজয়ের সন্দেহ হয়। তারপরে সে অরুণাকে ফোন করে ঋষির ব্যাপারে জানানোর জন্য। অরুণা তখন কাজে ব্যস্ত ছিল, যার জন্য সে ফোনটা ধরে তাড়াতাড়ি করে ফোনটা রেখে দেয়। আর এদিকে সৃজয় কিচ্ছু বলতে পারে না। ততক্ষণে ঋষি বাড়ি ফিরে আসে আর অরুণার সঙ্গে গল্প করতে থাকে। ঋষি তখন অরুণাকে জানায় সে সকালে খাবার না খেয়ে গিয়ে তার ভালো লাগছিল না, তাই জন্যই সে আজকে তাড়াতাড়ি চলে আসে। এই বলে সে খাবার খেতে চাইলে তখন তাকে অরুণা খাবার খেতে দেয়। ঋষি তখন অরুণাকে তার পুরনো কিছু কাপড় দিতে বলে ডিজাইন করার জন্য। যেই কথা শুনে আলমারি থেকে অরুণা কিছু কাপড় আনতে যায় আর ঋষিও তখন তার পেছন পেছনে চলে আসে। ঋষি তখন কথায় কথায় বলে সে তার মায়ের কাপড়েও ডিজাইন করে। এই কথা শুনে অরুণা তাকে জিজ্ঞাসা করে তুমি কি তোমার মাকে এখনো ভালোবাসো? আর সে জানায় সে তার মাকে খুব ভালোবাসে, আর এই জন্যই তো আমি আমার মাকে মাঝে মাঝে কল্পনাও করি আর আমি কথাও বলি। এতে অবশ্য সবাই আমাকে পাগল ভাবে ঠিকই, কিন্তু তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর তারপরেই আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে স্কুল ছুটির পরে ঋষি তার মায়ের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু তার মা তো তাকে নিতেই আসে না। সেই সময় অরুণা মিকিকে আনতে গিয়ে ঋষিকে একা দাঁড়িয়ে থাকতে দেখে, আর অরুণা তাকে গিয়ে বলে যে তুমি আমার সাথে বাড়ি ফিরে চলো। তখন ঋষি জানায় যে তার মা না এলে সে বাড়ি যাবে না। তখন অরুণা তাকে বলে যে সেও তো তার মায়ের মতনই। আর এই কথা শুনে ঋষি তার সঙ্গেই বাড়ি ফিরে যায়। এরপর থেকেই ঋষি যেন অরুণাকে মায়ের চোখে দেখে। অরুণার জন্য তার মনে একটা মায়া রয়েছে, আর এই জন্যই সে এই বাড়িতে এসেছে। রাত্রেবেলা সৃজয় বাড়ি ফিরে আসে আর অরুণাকে অনেক বকা দেয় তার ফোনটা কেটে দেওয়ার জন্য। তখন তারা দুজন চেঁচামেচি করাতে এই আওয়াজ শুনে ঋষি দরজার বাইরে দাঁড়িয়ে যায়। তখনই সৃজয় অরুণাকে বলে ঋষির মাথায় গন্ডগোল রয়েছে। আজ যদি তুমি তার আচরণ দেখতে পারতে তাহলে তুমি বিশ্বাস করো ঋষির মানসিক সমস্যা রয়েছে। কিন্তু এদিকে ঋষি অরুণাকে আগে থেকে ইমোশনালি ট্র্যাপে ফেলে রেখে দিয়েছে, তাই সৃজয়ের কথায় অরুণা বেশি কান দেয় না। ঋষি মা মরা ছেলে, তাই জন্যই সে তার মাকে স্বপ্নে দেখে এবং তার মায়ের সাথে কথাও বলে। এতে তো দোষের কিছু নেই। ঋষি তখন এই সব কথা বাইরে থেকে শুনতে পেয়ে যায়। আর সৃজয় যে তাকে কিছুটা সন্দেহ চোখে দেখছে সেটা সে খুব ভালো করে বুঝতে পেরে যায়। অরুণা এবার এই সৃজয়ের কথায় কান না দিয়ে সোজা বাইরে বেরিয়ে আসে। অরুণা যখন বাইরে বেরিয়ে যাচ্ছিল তখনই সে বিড়ালের সাথে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল। সে তখন কিছুটা বিরক্ত হয়ে গিয়ে বিড়ালটিকে বলে এক্ষুনি তো আমি পড়ে গিয়ে মরে যাচ্ছিলাম। যার এই কথাটি ঋষি শুনতে পেয়ে যায়, যে কথাটাই সে ভালো করেই তার মাথায় ঢুকিয়ে নেয়। এরপরে আমাদেরকে সেই বিড়ালটিকে দেখানো হয়, যাকে কিনা একটা কাচের টুকরো দিয়ে বাজেভাবে খুন করা হয়েছিল, এমনকি তার নাড়ি ভুঁড়িটাও বার হয়ে গিয়েছিল। এরপরে আমরা মায়াকে দেখতে পাই, যে ঋষিকে বলছিল যে সে কেন এই কাজটা করেছে। তখন ঋষি তাকে বলে যে সে জানে না, সে শুধু এইটুকু জানে যদি তার কোনো বিষয় নিয়ে অসুবিধা হয় তাহলে সে সেটাকে সরিয়ে দেবে। এই বলে সে অরুণাকে ডাকে, আর তার পেছনের মেঝেতে আমরা রক্ত দেখতে পাই, অর্থাৎ সেই বিড়ালটিকে মেরেছে। তারপরে আমাদেরকে আরো একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই অরুণা ঋষিকে বাড়ি ছাড়ার জন্য এসেছিল এবং অরুণা তাকে বলে সে যদি তার মাকে খুঁজে না পায় সে যেন তার কাছে ফোন করে, আর ঋষিও তার কথায় রাজি হয়ে যায়। তারপরে যখন সে বাড়ি ফেরে তখন সে দেখতে পায় তার বাবা সুদীপ ব্যাগপত্র গুছিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল, আর তার মা তাকে খুব আটকানোর চেষ্টা করছে। মায়া তখন সুদীপকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু সুদীপ তাকে বলে যে সে তার সঙ্গে খুশি নয় আর সে তার চাহিদা কোনোভাবে পূরণ করতে পারছে না। কিন্তু তখন তাকে মায়া জানায় এবার সে তার কথা মতন সবকিছু করবে আর এবার সে লজ্জা পাবে না, কিন্তু সুদীপ তার কোনো কথাই শোনে না। তখন সুদীপ তাদের মা ছেলেকে একা রেখে বাড়ি ছেড়ে চলে যায়। তখন মায়া মাটিতে বসে কান্না করতে থাকে। তারপরে আমরা দেখতে পাই সৃজয় যখন সকালে বাজারে যাচ্ছিল তখন সে বিড়ালটির ক্ষতবিক্ষত দেহটাকে দেখতে পায়। সে সেটা দেখে খুব অবাক হয়ে যায় আর সে বুঝতে পারে খুব ভালো করেই যে এই কাজ নিশ্চয়ই কোনো মানুষের। বাড়িতে এসে দেখতে পাই ঋষি গান গাইছিল, যে গানের সুরে সুরে অরুণা তার ছেলে মেয়ের কথা মনে করছিল। তখনই সৃজয় বাড়ি ফিরে এসে সেই বিড়ালটির মৃত্যুর কথা তাকে জানায়, তাকে কাচের টুকরো দিয়ে খুন করা হয়েছে। কালকে সারা দিনটা সে এখানেই ছিল আর কেউ তাকে রাত্রেবেলা মেরে ফেলেছে। অরুণা সৃজয়কে বারণ করে যেন সে ঋষির সামনে এই কথাটা না বলে, কারণ সে সেই বিড়ালটির সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে ফেলেছিল। সে তো তার নামও দিয়েছিল। আর কি থেকে কি হয়ে গেল।
এরপরে যখন সৃজয় বসেছিল তখন ঋষি তার কাছে অ্যাডভান্স বাড়ি ভাড়া নিয়ে আসে এবং তাকে বলে সে প্রত্যেক মাসেই এমনভাবে ভাড়া দিয়ে দেবে। আর সে বলে সে ততদিন এই বাড়িতেই থাকবে যতদিন না সৃজয় তাকে তাড়িয়ে দিচ্ছে। কথায় কথায় আরো সে বলে যে এখন থেকে তো তাদেরকে সেই বিড়ালটি ডিস্টার্ব করবে না, কারণ সে এখন মারা গিয়েছে। যে কথাটা শুনে সৃজয় তো পুরোপুরি শকড হয়ে যায় আর সে তো তাকে সন্দেহ করতে শুরু করে, কারণ বিড়ালের মরে যাওয়ার বিষয়টি সে আর অরুণাই জানে। তাহলে ঋষি কি করে সে বিড়ালটির মৃত্যুর কথা বলছে? এর মানে ঋষিরই নিশ্চয়ই কিছু হাত রয়েছে। তাই সন্দেহবশত সে ঋষিকে কিছু প্রশ্ন করে, যেমন সে কোথায় থাকতো, কোথায় গিয়ে পড়াশোনা করেছে। কিন্তু অরুণা তখন তাদের কথার মাঝখানে চলে আসে এবং এসে ঋষিকে চা অফার করে। তখন ঋষি তাকে বলে যে সে তার সঙ্গে একসাথে চা খাবে। আর তখন অরুণা চা বানাতে চলে যায় আর সৃজয় তার পেছন পেছন গিয়ে অরুণাকে বলে সে ঋষির সঙ্গে একসাথে বসে চা খাবে। তখন অরুণা বলে ঋষি সারা রাত জেগে বসে কাজ করেছে, এখন তারা একসাথে বসে চা খাবে, এতে কি প্রবলেম হয়েছে? তখন সৃজয় বলে ঋষিকে তার একদমই সুবিধার বলে মনে হচ্ছে না, আর ঋষি কালকে সারা রাত জেগেছিল আর বিড়ালটাকেও রাত্রেবেলা কেউ মেরে ফেলেছে। কিন্তু অরুণা বরাবরের মতনই তার এই কথাতে কোনো পাত্তা দেয় না। সে ঋষির ঘরে চা খেতে চলে যায়। তারপরে আমরা সৃজয়কে দেখতে পাই যে কিনা মিঠিকে ঘুম থেকে তুলে বলে যে কিছুর ব্যাপারে সে খোঁজ নিতে যাচ্ছে, এই ব্যাপারে যেন তার মা কোনোভাবে জানতে না পারে। তারপরে সৃজয় তাকে জিজ্ঞেস করে যে কাল ঋষির হাত কিভাবে কেটেছে। তখন সে বলে যে ভাঙা কাচের টুকরো লেগে তার হাত কেটে গিয়েছিল। যেই কথা শোনার পরে সৃজয়ের সন্দেহ আরো তীব্র হয়ে যায়। সে বুঝতে পারে ঋষির মধ্যে কোনো না কোনো রহস্য তো অবশ্যই লুকিয়ে রয়েছে। সে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ে। তখন ঋষি তাকে জানলা দিয়ে দেখতে পেয়ে যায় আর তাকে দেখে সে সন্দেহ করতে লাগে। এরপরে অরুণা যখন তার জন্য চা নিয়ে আসে তখন তারা একসাথে চা খায়। আর তারপরে ঋষি তাকে সেই কাপড়গুলো দেখায়। সে অরুণার কাপড়গুলো দিয়ে তার মায়ের কাপড়গুলো জুড়ে একটা নতুন ডিজাইন তৈরি করে ফেলেছে। ঋষি তার মায়ের কাপড় তাকে পরতে দিয়েছে জেনে সে খুব খুশি হয়ে যায়। তখন সে ঋষিকে বলে সে তাকে মিকি কাছে না থাকার কষ্টটা অনুভবই করতে দেয় না, তার যা প্রয়োজন সে যেন তাকে বলে। তাই জন্য সে ঋষির গালে হাত দেয়, যেটার কারণে ঋষি অনেক খুশি হয়ে যায়। আর তখনই আমাদেরকে আরো একটি ফ্ল্যাশব্যাককে দেখানো হয়। ঋষি স্কুল থেকে ফিরে এসে দেখে তার মা দেওয়ালে মাথা ঠুকে কান্না করছিল আর বলছে সে কিচ্ছু পারে না, এই জন্যই সুদীপ তাকে ছেড়ে চলে গিয়েছে। তার মাথা ফেটে রক্ত বার হওয়া শুরু হয়ে যায়। তখনই ঋষি তাকে ঘরে যেতে বলে। তখন ঋষির অরুণার কথা মনে পড়ে, যে তাকে বলেছিল যে বাড়িতে গিয়ে কোনো প্রবলেম দেখলে তুমি আমাকে ফোন করবে। সেই জন্য ঋষি তখন অরুণাকে ফোন করে, কিন্তু সে অরুণাকে কিছুই বলতে পারে না। অরুণা যখন ফোনটা কেটে দেয় তারপরে ঋষি বলে যে তার মায়ের শরীর ভালো না আর তার খুব খিদে পেয়েছে, কিন্তু অরুণা তো তার কথা শুনতেই পায়নি। তখন মায়া সে ঋষিকে বলে সে কাকে ফোন করছিল, সেও কি তার বাবার মতন তাকে ছেড়ে যেতে চাইছে। ঋষি তখন তাকে শান্ত করে। সে তখন তাকে বলে যে সে তাকে কোনোদিনও ছেড়ে যাবে না। বর্তমানে ঋষির বলা সেই অ্যাড্রেসে সৃজয় চলে যায়, যেখানে সে বলেছিল যে তার ইনস্টিটিউট রয়েছে। আর সে খোঁজ খবর করাতে জানতে পারে যে সেখানে তো সেই নামের কোনো ইনস্টিটিউটই নেই। আর এদিকে মিঠি যখন অরুণার সাথে কথা বলছিল তখন মিঠি অরুণার সঙ্গে অনেক বাজেভাবে কথা বলছিল আর তাদের মধ্যে চিল্লামিল্লিও হচ্ছিল, কারণ সে তাকে ঘুম থেকে ডেকে তোলেনি। তখন অরুণা তাকে বলে সে তো তাকে অনেকবার ডেকেছে, কিন্তু তার সত্ত্বেও মিঠি ঘুম থেকে ওঠেনি। মিঠি তখন বলে তুমি আমাকে ঘুম থেকে না ডেকে চা না দিয়ে আগে ঋষির ঘরে চলে গিয়েছো, আর তুমি বাবার প্রতিও কোনো নজর রাখো না। তার বাবা স্নান জল খাবার না খেয়ে অন্য একটা জায়গায় চলে গিয়েছে কিসের একটা ইনফরমেশন জোগাড় করবে বলে। যে কথাগুলো আড়াল থেকে ঋষি শুনতে পায় আর বুঝতে পেরে যায় সৃজয় আসলে তারই খোঁজ নিতে বার হয়েছে। আর এদিকে মিঠি তার মায়ের সাথে রাগারাগি করছিল। সে তার মাকে বলে তুমি তো প্রথমে তাকে এই বাড়িতে থাকতে দিতে চাইছিলে না, এখন তাকে চোখে হারাচ্ছ। যেই কথা শুনে অরুণা খুবই কষ্ট পায়। আর অরুণা তখন মিঠিকে বলে সে তার মাকে নিয়ে এই কথা বলছে, এই কথা শোনার থেকে তো তার মরে যাওয়া ভালো ছিল। যার এই কথাটা ঋষির মাথায় খুব ভালোভাবে ঢুকে যায়। তাই জন্যই সে সিঁড়ির মধ্যে গিয়ে কিছু পুঁথি ছড়িয়ে রেখে দেয় আর তারপরে মিঠিকে ডাকতে থাকে আর পায়ের আঙুলের জন্য আংটি নিয়ে যেতে বলে। আর এদিকে মিঠিও তার মায়ের কাছে ক্ষমা চায় তার এই ব্যবহারের জন্য, আর তারপরে তার মা তাকে ক্ষমাও করে দেয়। আর এরপর যখন তাকে ঋষি ডাকে সেই ডাক শুনে তাড়াতাড়ি করে তার কাছে আসছিল। তখনই সিঁড়িতে ছিটিয়ে রাখা পুঁতির জন্য সে সেখানে পা পিছলে সিঁড়ি থেকে পড়ে যায়। সেই জন্য তার মাথা ফেটে রক্ত বের হয়ে যায়।
আর ঋষি তো এতে অনেক বেশি খুশি হয়, যেটা তার মুখ দেখে খুব ভালোভাবে বোঝা যাচ্ছিল। তারপরে তারা তাড়াহুড়ো করে মিঠিকে নিয়ে হাসপাতালে যায়। এদিকে অরুণা কান্না করতে থাকে। ঋষি যখন তাকে সান্ত্বনা দিতে যায়, অরুণা তখন বলে এই সব কিছু তার জন্য হয়েছে, কারণ সে মিঠিকে মরে যেতে বলেছে, আর মিঠির কিছু হলে সে তো নিজেই মরে যাবে। যেই কথা শুনে ঋষি খুব ঘাবড়ে যায়। তখন সে বুঝতে পারে মিঠিকে মারতে গেলে অরুণা অনেক কষ্ট পাবে। তারপরে সে হসপিটালে একটা হাত কাটা রুগী দেখতে পায়, আর এটা দেখার পরে সে তার মাকে কল্পনা করতে থাকে। একদিন সে তার মাকে খুঁজতে খুঁজতে ছাদে চলে যায়, আর সেখানে গিয়ে সে দেখে যে তার মা ছাদ থেকে লাফ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আর তারপরে সে তার মাকে বলে নিচে নেমে আসো। আর এখানে তার মা তাকে জানায় সে লাফ দিতে পারছে না, তাই জন্য সে যেন তাকে ধাক্কা দিয়ে দেয়। কিন্তু ঋষি বারবার তার মাকে নিচে নেমে আসার জন্য অনুরোধ করতে থাকে। কিন্তু ঋষির এই অতীতে স্মৃতিচালনের মধ্যে থেকেই সৃজয় সেখানে চলে আসে, আর অরুণাকে জিজ্ঞাসা করে মিঠি কিভাবে সিঁড়ি থেকে পড়ে গেল। তখন ঋষি বলে আমারই দোষ, কারণ আমি মিঠিকে নিচে ডেকেছিলাম। আর তখন এটা শোনার পরে সৃজয় ঋষিকে ধরে খুব মারতে থাকে, কারণ তার শুরু থেকেই ঋষির ওপরে সন্দেহ রয়েছে, কারণ সে ভাবছিল হয়তো ঋষি মিঠিকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। সে ঋষিকে অনেক মারধর করতে থাকে। আর তখনই অরুণা তাকে বাধা দেয়। অরুণা তাকে বোঝায় যে ঋষি কিচ্ছু করেনি, কিন্তু সৃজয় কোনো কথা মানতে চায় না। সে বলে ঋষি মিথ্যে কথা বলছে, সে যে ইনস্টিটিউটের কথা বলেছে সেই নামে তো কোনো ইনস্টিটিউটই নেই, সে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে তাদের বাড়িতে এসেছে। তখনই হাসপাতালে থাকা বাকি লোকজনরা তাকে শান্ত করে, আর অরুণা এদিকে ঋষিকে সান্ত্বনা দেয়। তখন ঋষি অরুণাকে বলে সে মিকিকে ধাক্কা দেয়নি। আর তখনই আমাদেরকে আরো একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যখন ঋষি স্কুলে পড়তো। তখন স্কুলে পড়ার সময় পারিবারিক অসুবিধার কারণে সে পড়াশোনায় অনেকটা বেশি পিছিয়ে গিয়েছিল। তাই তার ক্লাস টিচার ঋষিকে তার মাকে নিয়ে আসতে বলে, কিন্তু ঋষি তার মাকে নিয়ে আসতে পারে না, কারণ মায়া আগে থেকেই তার মানসিক যন্ত্রণায় ভুগছিল। সে তার মাকে না নিয়ে আসাতে তার ক্লাস টিচার রেগে গিয়ে তাকে নিয়ে প্রিন্সিপালের অফিসের দিকে যাচ্ছিল। ঋষি তখন তার টিচারকে বোঝানোর চেষ্টা করে যে তার মা কষ্টে রয়েছে। তখন তার টিচার বলে তার মা কষ্টে থাকুক বা না থাকুক তাতে তার কোনো যায় আসে না। এই কথা শোনার পরে ঋষি রেগে যায়, আর তারপরে রেগে গিয়ে তার টিচারকে সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেয়, আর তার টিচার সেখানেই পড়ে মারা যায়। বর্তমানে ঋষি একই কথা বারবার বলতে থাকে, সে মিঠিকে ধাক্কা দেয়নি। এরপরে মিঠির অপারেশন হয়, আর সেটা সাকসেসফুলও হয়ে যায়। আর ডাক্তার বলে হয়তো কয়েক ঘন্টা পরে তার জ্ঞানও ফিরে আসবে। আর এদিকে সৃজয় অরুণাকে নিয়ে তার বাড়ি ফিরে যায়। যাত্রাপথে সে অরুণাকে জানায় যে মিঠি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। কিন্তু এদিকে অরুণা তো কান্না করা থামাচ্ছিলই না, কারণ তার তো খুবই কষ্ট হচ্ছিল। তখন অরুণা তাকে জিজ্ঞাসা করে তার কি চিন্তা হচ্ছে না। তখন সৃজয় বলে যে আমার একটাই চিন্তা, ঋষি আমার বাইক নিয়ে আস্তভাবে বাড়ি ফিরে আসবে কিনা। সৃজয় তখন অরুণাকে জিজ্ঞাসা করে তুমি ঋষিকে এত কেন বিশ্বাস করো। তখন অরুণা বলে অবিশ্বাস করার মতন তো আমি কিছু দেখিনি, কারণ আমি তো তোমার মতন নই কিছু না জেনেই দোষ চাপিয়ে দেব, কারণ মিঠি তো তখন আমার সাথে ছিল। তারপরে ঋষি যখন তাকে জুয়েলারি দেখানোর জন্য ডাকে, তারপরে তো মিঠি নিচে যায়। তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামার সময় সে হোঁচট খেয়ে পড়ে যায়। আর ঋষি ডাকলে তো মিঠির কোনো হুঁশ থাকে না। এতেও কি ঋষির দোষ? যতই যাই হয়ে যাক না কেন, একবার যখন একটা মানুষের মনে সন্দেহের দানা বসে যায় সেটা কি আর সহজে যেতে চায়? সৃজয়ের ক্ষেত্রেও তাই হয়। অরুণা এখানে যতই তাকে বোঝাক না কেন সে ঋষিকে ততই বেশি সন্দেহ করতে শুরু করে। আর এদিকে ঋষি যখন সৃজয় স্কুটি নিয়ে আসছিল তখন সে তার মাকে কল্পনা করতে থাকে। তার মা মায়া তার স্কুটির পেছনেই বসেছিল। তার মা তাকে বলে সৃজয় তাকে এত মার মেরেছে, তারপরেও সে সৃজয়কে কিছু বলেনি কেন। আর এটা যদি তার জায়গায় তার বাবা হতো তাহলে তো আরো তাকে বেশি মারতো, আর মারতে মারতে রক্তও বার করে দিত। তখন ঋষি বলে সে সৃজয়কে কিছু বলেনি, কারণ সে তার বাবার মতন নয়। তার মা মায়া বলে ঋষি তার বাবার মতনই, কারণ তার বাবা রক্ত দেখে আনন্দ পেত, আর সেও রক্ত দেখে আনন্দই পায়। এই জন্য তো মিঠির মাথা ফেটে যখন রক্ত বার হয়ে যায় তখন সে খুশি হয়ে যায়। কিন্তু ঋষি আবারও বলে সে তার বাবার মতন নয়। আর এদিকে ঋষি আরো কথা বলে, সে বলে সে যদি আবারও তার বাবার কথা ভাবে তাহলে তাকে সে আবারও খাঁচার মধ্যে বন্দি করে রেখে দেবে। এই কথা শোনার পরে মায়া ঋষিকে বলে আবারও আমাকে খাঁচার মধ্যে বেঁধে রেখো না। ঋষি তখন বলে সে তাকে খাঁচাতেই বেঁধে রেখে দেবে। রাত্রে
রাত্রিবেলা সৃজয় তার বড় ছেলে নিমোকে কল করে, মিঠির অবস্থার কথা তাকে জানায়। নিমো তো এটা শোনার পরে বেশ চিন্তায় পড়ে যায়। সে তাড়াতাড়ি মিকিকে জানানোর কথা বলে। সৃজয় তখন বলে মিকিকে এখন এইসব কিছু জানানোর কোনো দরকার নেই, কারণ সে সবে মাত্র বিদেশে গিয়েছে, এখনো তার সেখানে মন বসেনি, তাই তাকে এখনই এসব কিছু জানানোর কোনো দরকার নেই। নিমো যেন ছুটি নিয়ে তাড়াতাড়ি চলে আসে। ততক্ষণে ঋষিও এদিকে স্কুটি নিয়ে বাড়ি ফিরে আসে। বাড়ি এসে সে সিঁড়ির দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে। তারপরে সে রুমে গিয়ে তার মায়ের ছবির সঙ্গে তার বর্তমান ছবি ফ্রেম করে জোড়া লাগিয়ে আনে। তার ছবির দিকে এসে তাকিয়ে বলে যে আবারও তাকে সে খাঁচার মধ্যে বন্দি করে রেখে দিয়েছে। আর এদিকে অরুণা যখন ঋষিকে বাড়ি ফিরতে দেখে তখন সে সৃজয়কে গিয়ে বলে, ঋষি তোমার স্কুটি নিয়ে বাড়ি ফিরে গিয়েছে, আর তার স্কুটিরও এখন কিছু হয়নি, তুমি শুধু শুধু ছেলেটাকে বকাধকা করো। এই বলার পরে সে খাবার রান্না করতে যায়। সে খাবার রান্না তো করতে যায়, কিন্তু সেই খাবার রান্নায় তার মন বসে না। তখন সৃজয় তাকে জানায় যে নিমো খুব তাড়াতাড়ি বাড়ি চলে আসবে। আর সৃজয় তাকে জানায় যে আজ তাকে খাবার রান্না করতে হবে না, সে বাইরে থেকেই খাবার আনিয়ে নেবে। এরপরে যখন তারা ঘরের মধ্যে চুপচাপ বসেছিল, তারপরে ঋষি এসে সৃজয়কে তার ঘরের চাবি ফেরত দেয়। তখন সৃজয় তাকে বলে আজ তারা কিছু রান্না করবে না, সে যেন বাইরে থেকে কিছু খেয়ে নেয়। ঋষি তখন বলে তাকে নিয়ে তাদের এত ভাবতে হবে না। সে বলে যে সে চলে যাবে। চলে যাওয়ার আগে সে সৃজয়কে কিছু কাগজপত্র দেখায়, সেগুলো তার রেজিস্ট্রেশন পেপার ছিল। তখন সে আরো বলে সৃজয় তার খোঁজ নিয়েছে, খুব ভালো ব্যাপার, অচেনা কাউকে তো আর এভাবে বাড়িতে থাকতে দেওয়া যায় না। আর সে হয়তো তার ইনস্টিটিউটের নাম পুরো বলে খোঁজ নিয়েছে, কিন্তু সেই পুরো নাম বললে অনেকেই সেটা চিনতে পারে না। যাক, সে খোঁজ নিয়ে ভালোই করেছে, তবে অবিশ্বাস নিয়ে এক ছাদের তলায় থাকা যায় না, তাই সে চলে যাচ্ছে। যে কথা শুনে অরুণা বলে সে চলে যাচ্ছে মানে? তখন ঋষি তাকে বলে যে আপনি আমাকে বলেছিলেন এটাকে নিজের বাড়ি ভাবতে, তাই জন্য সেও এ বাড়িকে নিজের বাড়ি ভেবেছিল। সে ভেবেছিল সব সময় তাদের পাশে থাকবে, যে কোনো বিপদে আপদে তাদের সাহায্য করবে। অরুণা তখন সৃজয়কে বকা দিয়ে বলে সে শুধু শুধু ঋষিকে সন্দেহ করছে। আর যদি ঋষি না থাকতো তাহলে সে কি করত? একার পক্ষে মিটিকে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব ছিল না তার পক্ষে। আর সে ঋষিকে তাদের একজন পরিবারের সদস্য হিসাবেই দেখে। আর ঋষি কোনো ভুল করেনি, তাই সে এখান থেকে যাবে না। সৃজয় বলে সে যদি এখান থেকে চলে যেতে চায় তাহলে সে চলে যাক। ঋষি যখন চলে যেতে লাগে তখন অরুণা তাকে আটকায়। আর অরুণা তাকে বলে সে যদি এই বাড়ি থেকে চলে যায় তাহলে সে তার মরা মুখ দেখবে। যে কথা শুনে ঋষি সেখানেই থেকে যায়। সৃজয় তো ঋষিকে নিয়ে অরুণার বাড়াবাড়ি দেখে একদমই ভালো লাগে না। অরুণাও এরপর সেখান থেকে চলে যায়। ঋষি তখন সৃজয়কে বলে সে তো আর এই বাড়ি থেকে যাবে না, কারণ সে তো আর অরুণার মরা মুখ দেখতে পারে না। এই কথা বলে সে যেন তাকে প্রুফ করতে চাইছিল যে সে জিতে গিয়েছে। তারপরে ঋষি নিজের ঘরে চলে যায়, যেখানে মায়া তাকে জিজ্ঞাসা করে যে সে কি পার্কের তোলা ছবিটি ফ্রেম করে এনেছে। কিন্তু মায়াকে বাইরে দেখে ঋষি জিজ্ঞাসা করে সে বাইরে বার হয়েছে কিভাবে? তুমি তোমার বাবার মতনই আমাকে আটকে রাখতে চাইছো। তুমি যা করছো তাতে তো তুমি আরো খারাপ হয়ে যাচ্ছ। ঋষি তাকে বলে তুমি কি জানো না তোমাকে আমি কেন আটকে রাখতাম? তোমাকে বাঁচানোর জন্যই আমি তোমাকে আটকে রাখতাম। এই বলে ঋষি রাগের মাথায় তার ভায়োলিন নিয়ে ছাদে চলে যায়, আর সেখানে গিয়ে ভায়োলিন বাজাতে থাকে। তখনই আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। এখানে সুদীপ চলে যাওয়ার পর থেকে মায়া বহুবার মরার চেষ্টা করত। সে ছাদ থেকে লাফ দিতে চাইলে ঋষি তাকে বাধা দেয়। এরপরে একদিন গাড়ির সামনে চাপা পড়ার জন্য দাঁড়িয়ে যায়। ঋষি তাকে সেখান থেকেও বাঁচিয়ে নিয়ে আসে। এরপরে সে টেনে এনে মায়াকে জোর করে রুমের মধ্যে আটকে রাখতো। ছোট্ট ঋষি তা পারে না। আর আমরা মায়ের আচরণ দেখে খুব ভালোভাবেই বুঝতে পারছি সে এখন পুরোপুরি মানসিক রোগীতে পরিণত হয়ে গিয়েছে। তাই জন্য সে ঋষিকে বারবার তার বাবার মতন বলে। এই কথাগুলো ঋষির মাথার মধ্যে খুব বাজেভাবে হিট করছিল। সে একটা বাচ্চা ছেলে, তাকে মানসিক প্রেশার দেওয়ার কারণে সে আজকে এই জায়গায়। আর এই সব কথা ভেবে ভেবে সে রেগে গিয়ে তার ভায়োলিনটাকে ছাদ থেকে ফেলে দেয়। আসলে ঋষি সেই ছোটবেলায় সব ট্রমার জন্য আজ এরকম হয়ে গিয়েছে। আর এরপরেই সে নিচে নেমে আসে। তখনই ওয়াশরুম থেকে অরুণার কান্নার শব্দ শুনতে পায় সে, তাই তার মনটা অনেক খারাপ হয়ে যায়। তখনই মায়া তাকে বলে সেও তার বাবার মতনই। ঋষি তখন তাকে বলে যে সে তো বলেছে সে তার বাবার মতো নয়, কেন এক কথা বারবার তুমি আমাকে বলো? তারপরে তার মা মায়া তাকে বলে মিঠি যদি হসপিটাল থেকে ফিরে এসে সবাইকে সবকিছু বলে দেয় তখন কি করবি তুই? যে সিঁড়িতে থাকা পুঁথির জন্য সে পিছলে
পিছলে পড়ে গিয়েছে আর সেগুলো ঋষি রেখেছিল। যে কথাটা শোনার পরে ঋষি তো পুরোপুরি চিন্তায় পড়ে যায়। আর সত্যিই যদি মিঠি হাসপাতাল থেকে ফিরে এসে সবাইকে যদি সত্যি কথা বলে দেয় তবে কি সে মিঠিকে মেরে ফেলবে? কিন্তু যদি সে মিঠিকে মেরে ফেলে তাহলে তো অরুণাও কষ্ট পাবে। তাহলে সে কি করবে? এদিকে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। অন্যদিকে বৈশালী মিঠিদের বাড়িতে আসে। সৃজয় তার সাথে কথা বলে এবং তাকে সমস্ত কথা খুলে জানায়, যাদের কথা ঋষিও খুব ভালোভাবে শুনতে পেয়ে যায়। এরপরে ঋষি তার আটকে রাখা জোনাকি পোকার সামনে গিয়ে গান গাইতে থাকে। আর আমাদেরকে তখন আরো একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে সে ঘুমন্ত অবস্থায় মায়াকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল, কারণ মায়া মরে যাওয়ার জন্য বারবার ছাদে দৌড়ে চলে যেত, আর না হলে গাড়ির সামনে চলে যেত। ঋষি আর তার পেছন পেছন ছুটে তাকে আটকাতে পারবে না বলে তাকে বেঁধে রেখে দিয়েছিল, কারণ বন্দি থাকলে শুধুমাত্র সে তাকে বাঁচিয়ে রাখতে পারবে। বর্তমানে বৈশালী সৃজয়ের যে ঋষির ওপর সন্দেহ হচ্ছে সে কথাটা মিকিকে জানাতে বলে, কারণ ঋষি তো মিকিরই বন্ধু। কিন্তু এই কথাতে সৃজয় তাকে বারণ করে। সেই সময় বৈশালী তাকে বলে যে ঋষির আইডি কার্ডটা নিয়ে থানায় জমা দিয়ে আসতে, আর এই সবকিছু তারা এখন অরুণার থেকে গোপনে রাখবে, কারণ অরুণা ঋষির জন্য পুরোপুরি অন্ধ হয়ে গিয়েছে। তাকে ঋষি পুরোপুরি ভুলিয়ে রেখেছে। আর ঋষি এই সব কথা শুনতে পেয়ে যায়। তারপরে ঋষি সিঁড়িতে বসে থাকে। তখন মায়া তাকে বলে সৃজয় বড্ড বেশি কথা বলে, ঋষি তাকে কেন মেরে দিচ্ছে না? ঋষি তখন বলে সৃজয় তো তার কোনো ক্ষতি করেনি, তাই জন্যই সে তাকে মারছে না। তখন মায়া বলে সৃজয় তার ক্ষতি করবে নাকি অরুণার? আর আস্তে আস্তে সে বাস্তবতার সাথে কল্পনাকে গুলিয়ে ফেলছিল। ঋষি যখন বিরক্ত হয়ে ঘুমাতে যাচ্ছিল তখন মায়া তাকে বলে কালকে মিঠি সুস্থ হয়ে বাড়িতে ফিরবে আর সবাইকে সবকিছু বলে দেবে। আর এইসব বলেই সে মিঠির ক্ষতি করতে চাইছিল। কিন্তু এদিকে ঋষি তো শুধুমাত্র অরুণার কথা ভেবে শান্ত হয়ে রয়েছে। পরের দিন ঋষি হাসপাতালে গেলে অরুণা তাকে মারতে থাকে। মিঠির জ্ঞান ফিরে আসাতে মিঠি সবকিছু অরুণাদেরকে বলে দেয়। কিন্তু পরক্ষণে ঋষি বুঝতে পেরে যায় আসলে এই সবকিছুই ছিল তার কল্পনা মাত্র। মিঠির জ্ঞান ফিরে এলেও সে প্যারালাইজড হয়ে গিয়েছে এবং হাঁটা চলার সাথে সাথে কথা বলার শক্তিও সে পুরোপুরি হারিয়ে ফেলেছে। তারপরে তারা মিঠিকে নিয়ে বাড়ি ফেরে। আর তারপরে ঋষি অরুণাকে বলে মিঠিকে নিচের ঘরে রাখতে, চেকআপের জন্য তাকে বারবার নিচে নামাতে হবে। যার কথায় অরুণা মিঠিকে নিয়ে নিমোর ঘরে রাখার ব্যবস্থা করে। কিন্তু সৃজয় চাইছিল না মিঠি নিচে থাকুক, কিন্তু সুবিধার জন্য তো মিঠিকে নিচেই রাখতে হবে। আর এদিকে অরুণাও মিঠির সঙ্গে তার ঘরে থাকতে চলে আসে। আর এদিকে সৃজয় যখন মিঠিকে কোলে নিয়ে খাটে শোয়াতে যায় তখন সে পারে না, কারণ তার বয়স হয়েছে আর তার কোমরেও অনেক ব্যথা। আর না চাইতেও তার ঋষির সাহায্য নিতে হয়। সৃজয় যখন ঋষিকে তার আইডি কার্ড দিতে বলে তখন ঋষি তাকে জানায় তার আইডি কার্ড নাগপুরে তার মামার বাড়িতে রয়েছে। আর এটা বিশ্বাস করানোর জন্য তৎক্ষণাৎ সে তার মামাকে ফোন করে। আর তার মামাকে ফোন করে এইসব কথা বলে। আর কথা শুনে বোঝা যাচ্ছিল তার মামা সামনের মাসে কলকাতায় আসবে। আর তখনই তার মামা তাকে এসে তার আইডি কার্ডটা দেবে। এই কথা শুনে সৃজয় তখন ঋষিকে তার নাগপুরের অ্যাড্রেসটা দিতে বলে। ঋষি এরপরে মিঠিকে নিয়ে রুমে শোয়াতে গেলে তখন মিঠি তাকে দেখে পুরোপুরি ভয় পেয়ে যায়। সবাইকে বলতে চায় যে তার এই অবস্থার জন্য শুধুমাত্র ঋষি দায়ী, কিন্তু কেউ তার কথা বুঝতে পারে না। একদিন বৈশালী মিঠির সাথে দেখা করতে আসে, কিন্তু অরুণা তাকে বেশি একটা মিঠির কাছে যেতে দেয় না। তখন বৈশালী বলে সেও তো ঋষির মতনই মিকির বন্ধু, তাহলে সে কেন তাদেরকে সাহায্য করতে পারবে না? মিকির বন্ধু তো কি হয়েছে, সে ঋষিকে ছোটবেলা থেকে চেনে, তাই তার ঋষির ওপরে আস্থা রয়েছে। তখনই কাজের মহিলা ঋষির ঘর পরিষ্কার করতে যায়। সেই সময় ঋষি তাকে তার জিনিসে হাত দিতে বারণ করে। তখন কাজের মেয়েটি তাকে বলে বয়মের মধ্যে আটকে রাখা জোনাকিটা মরে গিয়েছে, আর ঋষি কি সেটাকেও ফেলবে না? যে কথাটা শোনার পরে ঋষি আবারও অতীতের কথা ভাবতে থাকে। যখন সে তার মাকে বেঁধে রাখতো তখন সে কিছু জোনাকি পোকাও আটকে রাখতো। তার মা মায়াকে বেঁধে রাখার সময় সে প্রায়ই বিস্কুট খেয়ে থাকতো। আর একদিন তার বাড়িতে সবকিছু শেষ হয়ে যায়। ঘরে শুধুমাত্র চাল রয়েছে, কিন্তু সে তো রান্না করতে পারে না। আর মায়াকেও তো সে মুক্ত করে দিতে পারছে না যদি সে আবারও নিজের জীবন নেওয়ার চেষ্টা করে। তাই জন্যই ঋষি অরুণাকে ফোন করে। তার কলটা ছোট্ট মিঠি রিসিভ করে আর তাকে বলে যে তার মা তো এখন বাড়িতে নেই। এটা বলার পরেই সে ফোনটা কেটে দেয়। আর ঋষি তখন মন খারাপ করে নিজে নিজেই বলতে থাকে ঘরে সব খাবার শেষ হয়ে গিয়েছে, আমার খুব খিদে পেয়েছে, শুধুমাত্র চাল রয়েছে, সে কি তাকে রান্না করা শিখিয়ে দেবে? ওদিক থেকে তো কোনো উত্তরই আসে না। আর অপরদিকে তার মা হাতের বাঁধন কোনোভাবে খোলার চেষ্টা করে। তখনই সে কাচের কিছু বোতল দেখে আর কোনো রকমে খাট থেকে উঠে বোতলগুলোর কাছে যায়। সে বোতলগুলোকে ভেঙে কাচের টুকরো দিয়ে সে তার পায়ের বাঁধন কাটতে থাকে। তখনই ভাঙা শব্দ শুনে ঋষি সেখানে চলে আসে। সেই সময় শাড়ির মধ্যে সে একটা কাচের ভাঙা অংশ লুকিয়ে ফেলে। ঋষি সেখানে এলে সে তাকে খাবারের কথা বলে। তখন ঋষি তাকে বলে সে তার জন্য
খাবার নিয়ে আসছে। এর আগে তার একটা বড় দড়ি লাগবে। তখনই সে মায়াকে খাটে বসিয়ে তার বাবার রুমে যায়, যে রুম পুরোপুরি খড়কুটো দিয়ে ভর্তি ছিল, কারণ তার বাবা যখনই শারীরিক সম্পর্ক করত তখন নিজেকে প্রাণী হিসাবে ভাবত। তাই জন্যই সে শারীরিক সম্পর্কের সময় বিভিন্ন প্রাণীর মাস্ক পরে থাকতো। তারপরে ঋষি দড়ি খুঁজতে গিয়ে একটা মাস্ক খুঁজে পায়, যেটা দেখার পরে সে ভয় পেয়ে যায়। তার বাবা এই মাস্কটা পরেই তার মাকে নির্যাতন করত, যে জন্যই সে ওই মাস্কটিকে ঘৃণা করে। বর্তমানে বৈশালী অরুণাকে বলে সে তো তাদের জন্য রান্না করেও তাদেরকে সাহায্য করতে পারে, সে কি তাদের জন্য এতটুকুও করতে পারবে না? কিন্তু ঋষি তাদের কথা শুনতে পেয়ে চটজলদি রান্নাঘরে চলে যায় আর নিজেই খাবার রান্না করতে থাকে, কারণ সে কিছুতেই বৈশালীকে এই বাড়িতে থাকার সুযোগ দেবে না। তাই বৈশালীর কাছে থাকা সে সুযোগটাও কেড়ে নেবে। তাই জন্যই সে তাড়াতাড়ি করে রান্না করতে থাকে। তখনই তার মা মায়া তাকে বলে সে তো অরুণাকে বেঁধে রাখতে চাইছে, কিন্তু সে কি তাকে তার মোহমায়াতে বেঁধে রাখতে পেরেছিল? এই কথাটা শুনে ঋষি কান্না করতে থাকে। এদিকে সৃজয় অরুণাকে বলে সে রোজ রোজ অফিস থেকে ছুটি নিতে পারবে না, তাই জন্য তাদের একটা নার্সকে রাখতে হবে মিঠির দেখাশোনা করার জন্য, কারণ তাকে এখন সর্বক্ষণ নজরে রাখতে হবে, তার টেক কেয়ার করতে হবে, যেটা একজন নার্স খুব ভালো মতন করতে পারবে। সেই কথাতে অরুণা বলে সে যাকে ইচ্ছা রাখতে পারে, কিন্তু বৈশালীকে সে এক মুহূর্তের জন্য দেখতে পারবে না। তার বারবার এই বাড়িতে চলে আসা একেবারেই আমার পছন্দ নয়। এই বলে সে ঋষিকে খুঁজতে খুঁজতে রান্নাঘর অবধি পৌঁছে যায়। তখন সে দেখতে পায় ঋষি রান্নাঘরে রান্না করছে, যেটা দেখে তো সে খুব খুশি হয়ে যায়। এদিকে বৈশালী ঋষির ফেসবুক আইডি ঘাটাঘাটি করছিল, আর সে দেখতে পায় ঋষির ফ্রেন্ড লিস্টে শুধুমাত্র 3 জন মানুষ রয়েছে, যারা কিনা শুধুমাত্র অরুণার পরিবারের সদস্য। আর এটা দেখার পরেই তার কিছুটা সন্দেহ হয়। অপরদিকে অরুণা ঋষিকে জিজ্ঞাসা করে সে খাবার রান্না করা কার থেকে শিখেছে। তখন ঋষি আবারও কল্পনা করতে থাকে, সে তার বাবার রুম থেকে দড়িয়ে নিয়ে তার মাকে বেঁধে তাকে বোঝায় যে তুমি এখানে থাকো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। তারপরে তার মা তাকে বলে তার হাতের বাঁধন খুলে দিতে। ঋষি প্রথমে এই কথাতে রাজি হয় না, পরবর্তীতে সে তার মায়ের হাতে ব্যথা লাগছে ভেবে তার মায়ের হাতের বাঁধনটা খুলে দেয়। আর তারপরে সে রান্না করতে চলে যায়। আর তারপরে সে চাল নিয়ে আর তার সঙ্গে ফোন কানে নিয়ে একা একাই কথা বলতে থাকে, সে যেন অরুণার সাথে কথা বলছে, কিন্তু আদেও সেই ফোনে অরুণা ছিল না, সে নিজে নিজে একা একাই বকছিল। আর এদিকে তার মা মায়া তার কাছে লুকিয়ে রাখা কাচের টুকরোটি বার করে আর তার হাতে শিরাটা কেটে ফেলে। আর তারপরে তার মায়ের হাতে প্রচন্ড রক্তক্ষরণ হতে থাকে, আর তার কিছুক্ষণ পরই সে মারা যায় সেখানে। আর এই সব কথা মনে পড়াতেই ঋষির খুব শরীর খারাপ হয়ে যায়। আর অরুণা তখন তাকে জল খাইয়ে শান্ত করে আর তাকে রেস্ট নিতে বলে। ঋষি এরপরে বাইরে এলে বৈশালীকে দেখতে পায়, যে কিনা লুকিয়ে লুকিয়ে ঋষির ঘরে যাচ্ছিল। অর্থাৎ বৈশালীও এখানে ঋষির ওপরে সন্দেহ করছিল। আসলে সে ঋষির আসল মোটিভ জানার জন্য সেই ঘরে চলে যায়, যেটা দেখার পরে বৈশালীর ওপরে সে প্রচন্ড রেগে যায়। আর এর সাথে সাথেই সিজন 1টি এখানেই শেষ হয়ে যায়। সিজন 2 এর গল্পটা আমি কালকে আপলোড দিয়ে দেবো, তার জন্য কিন্তু তোমাকে সাবস্ক্রাইব করতে হবে আর তার সঙ্গে বেল আইকনটাও ক্লিক করে দিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। দেখা করছি আরও একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।